আশা করি উত্তর দিয়ে যাবেন। বিজ্ঞ প্রতিপক্ষ এত সব যুক্তি ও প্রমাণ থাকার পরে যদি আপনারা এই মনোভাব নিয়ে থাকেন যে জলে নামিব সাঁতার কাটিব কিন্তু চুল ভিজাইব না, দেখিব শুনিব সবই বুঝিব কিন্তু স্বীকার করিব না, তাহলে মাদকাসক্তি নিয়ন্ত্রণ করা মধ্যকর্ষী শক্তিতে ঝুলে থাকার মতো পেন্ডুলাম হয়ে দোল খেতে থাকবে। মাননীয় মডারেটর, মাদকাসক্তি নিয়ন্ত্রণে অন্যদের ভূমিকা অস্বীকার করছি না, আমরা শুধু এতটুকু প্রমাণ করতে চাইছি যে অনেকের ভূমিকার মধ্যে পরিবারের ভূমিকাই মুখ্য। তাই অযথা সময় নষ্ট না করে আপনি শুধু তাল মিলিয়ে বলুন যে মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকাই মুখ্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তা আবিবা আজাদকে। পর্যায়ে আমি ডেকে নিচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা আদনান হাসান শিমুর। শিমুর, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, তুমি শুরু করো। আজ শ্রদ্ধা করে স্মরণ করেছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও মহান জাতির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি। আজ আমাদের দেশ এবং উন্নয়নের একজোটের প্রতি আমাদের রাষ্ট্র এবং জাতি যখন এগিয়ে যাচ্ছে, এই সময় ঠিক মাদকাসক্তির জন্য আমাদের প্রধান বাধা হয়ে আসে। ধন্যবাদ মডারেটর আমাকে গল্প শুরু করার জন্য এবং আমাদের সাথে আজকে যুক্ত সকল অনলাইনে যুক্ত সকল বিষয়ক মন্ডলী এবং সকল প্রতিপক্ষ দলের বন্ধুদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের বিতর্কের বিষয়টি নির্ধারণ করা হয়েছে মাদকাসক্তি নিয়ন্ত্রণে পূর্বের ভূমিকার উপর। সম্পর্ক কারণে আমি আমার দলে বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আজকে আমরা আমাদের বিষয়টিকে যথাযথভাবে বিশ্লেষণ করতে পাই। মাদকাসক্তি নিয়ন্ত্রণ পরিবার ভূমিকাই মুখ্য। মাদকাসক্তি মাদকের প্রতি যে আসক্তি জন্মায় তাই হলো মাদকাসক্তি। আর আসক্তি হলো এক ধরনের অন্যদয়ী অসুস্থতা বা আসক্তি এক ধরনের যা আমরা জলপাম্পে অসুস্থ নির্ভরশীলতা জন্মায় এবং শুরুতেও জলপাম্পে কোনো নিয়ন্ত্রণ থাকে না। আবার আসক্তি দুই ধরনের, একটা হচ্ছে কার্যজনিত আসক্তি আর একটা হচ্ছে দ্রব্যজনিত আসক্তি। এখানে মাদকাসক্তি বলতে দ্রব্যজনিত আসক্তিকে বোঝানো হয়েছে। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার যে মৌলিক তিনটি কাজ, এক হচ্ছে মানদণ্ড বা মাপকাঠি প্রতিষ্ঠা করা, দুই আশু কার্যক্রমগুলোকে সেগুলোর সাথে তুলনা করা, তিন প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। ব্যবস্থাপনার এই মৌলিক তিনটি কাজ কর্মচারী পরিকল্পনা অনুসরণ করছে কিনা এবং অনুসারিত হচ্ছে কিনা তা অনুধাবনের জন্য পর্যবেক্ষণ করে এবং অনুধাবনের জন্য পদক্ষেপ গ্রহণ করাকে নিয়ন্ত্রণ বলে। মাননীয় মডারেটর, এখন প্রশ্ন পরিবার। অধ্যাপক আর এম মেঘেভার পরিবার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, পরিবার হলো একটি ক্ষুদ্র ও স্থায়ী বর্গ যার উদ্দেশ্য হলো সন্তান সন্ততি জন্ম ও লালন পালন করা। আর এখানে এই প্রত্যযোগে পরিবারের ভূমিকাই মুখ্য বলতে পরিবারের ভূমিকাকেই প্রদান করা হয়েছে। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধু বারবার বলে গেলেন যে মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকাই মুখ্য। হ্যাঁ মাননীয় মডারেটর, আমরা এটা মেনে নিচ্ছি যে মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা রয়েছে, কিন্তু এটা একটি গৌণ বা অন্যতম কারণ, কখনো প্রধান বা মুখ্য কারণ হতে পারে না। বিষয়টি আমাদের সাথে কাছে স্পষ্ট হওয়ার জন্য আমাদের একটি প্রতিবেদন লক্ষ্য করতে হবে। ডোমেস্টিক ভায়োলেন্স রিপোর্ট 2019 এর একটি তথ্য অনুসারে আমরা দেখতে পাই আমাদের দেশের শতকরা 81% পরিবার এমন রয়েছে যেখানে তরুণ-তরুণীরা বাবা মায়ের অবাধ্য অর্থাৎ বাবা মায়ের কোনো কথাই শোনে না। আর এবং আমাদের দেশের অধিকাংশ পরিবারে যেখানে মাদকাসক্তির সাথে সরাসরি যুক্ত, তাহলে আমরা কেমন করে আমাদের পরিবার মাদকাসক্তি নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে প্রশ্ন রেখে দিচ্ছি আমার প্রযুক্ত দলের বন্ধুর কাছে। মাননীয় মডারেটর, আজকে আমাদের দেশ ও জাতিকে মেধাশূন্য করে দেওয়ার জন্য একটা চক্রান্ত চলছে। আজ আমাদের যুব সমাজ মাদকাসক্তি নামক একটি ভাইরাসে আক্রান্ত। এই সময় সরকারের সদিচ্ছা ও প্রশাসন দক্ষতাই পারে আমাদের মাদকাসক্তি নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা পালন করতে। মাননীয় মডারেটর, আমরা মাদকাসক্তি নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছা ও প্রশাসনের দক্ষতাকেই প্রধান মুখ্য কারণ বলেছি। এর কারণগুলো হলো, মুখ্য কারণ এক হচ্ছে মাদকের সতর্কতা, দুই সরকারের সচেতনতা ও ব্যবস্থাপনার উন্নতি করা। এছাড়াও রয়েছে আরো অনেক অন্যতম কারণ। তার মধ্যে এক হলো সীমান্ত চলাচল বন্ধ, দুই প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং তিন প্রভাবশালী মাদক ব্যবসায়ীদেরকে বিচারের মুখোমুখি করা। মাননীয় মডারেটর, আজ আমাদের সমাজে যখন হাজারো পরিবার মাদকাসক্তিতে আক্রান্ত, আজকে যখন আমাদের দেশের কিশোর যুবকেরা এই মাদকাসক্তিতে জড়িয়ে পড়ছে, যখন আমাদের দেশের নৈতিক মূল্যবোধ ডুবি খাচ্ছে, যখন আমাদের সমাজে হাজারো পরিবার এরকম মাদকাসক্তিতে নির্যাতনের মুখে এসে পড়ে আছে, এই সময় সরকারের দক্ষতা ও প্রশাসনের সদিচ্ছা পারে আমাদের এই মাদকাসক্তি নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা পালন করতে। তাহলে আমরা পাবো একটি সুন্দর সভ্য সমাজ, আমরা দিতে পারবো জাতিকে একটি ভালো এবং সভ্য
সভ্য সমাজের শিক্ষা। তাই মনে করেন আমি এখন বিপক্ষ দলের পক্ষে বলতে চাই, আসুন আমার সাথে একমত হন এবং বলুন মাদকাসক্তি নিয়ন্ত্রণে সরকারি সদিচ্ছা ও প্রশাসনের দক্ষতাই মুখ্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিপক্ষ। ধন্যবাদ। বিপক্ষ দলের প্রথম বক্তা আদনান হাসান শিমুলকে এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য আমি ডেকে নিচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা জান্নাতুন নিসা শিফা। শিফা, আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, তুমি শুরু করতে পারো। 48, 52, 71 আর 90, 21 শতকের প্রেরণা, এক্ষুনি সময় হবে নতুন স্বপ্ন পূরণের সূচনা। আর এই নতুন স্বপ্ন পূরণের সূচনার অগ্রযাত্রাকে থামিয়ে দিচ্ছে মাদকাসক্তি করাল গ্রাস। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সুধী ও আমার তান্ত্রিক বন্ধুরা, সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আয়োজিত বিতর্কের বিষয়টির বিষয় নির্ধারণ করা হয়েছে মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকাই মুখ্য। এর পক্ষে বলছি মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনে আমার এমনই মনে হচ্ছে তাদের দিকে কেউ যদি ইট ছুঁড়ে মারে তাহলে তারা হয়তো ফুল ছুঁড়ে মারবে, কিন্তু ফুলের সাথে যদি টপটি মারা হয় সেটি তারা অস্বীকার করে যাবে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে আজকে আমাদের সমাজে অধিকাংশ ছেলেমেয়েরাই মাদকাসক্ত, কিন্তু মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা তো কোনো না কোনো সচেতন পরিবারের সন্তান, তাহলে সে কিভাবে বলে গেলেন পরিবারের কোনো মুখ্য ভূমিকা নাই যদি মাদকাসক্ত নিয়ন্ত্রণে? মাননীয় মডারেটর, যদি এই তামাম পৃথিবীতে যদি পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী দ্বারাই মাদকাসক্ত নিয়ন্ত্রণ করা যেত তাহলে মাননীয় মডারেটর আজকে আমরা সবাই জর্জরিত হতাম মাদকাসক্তিতে। তাহলে মাননীয় সভাপতি, আজকে আমি আপনার সামনে এই যে মাদক নিয়ন্ত্রণে কোনো বক্তব্য দিতে পারতাম না, হয়তো বাসাতে দাঁড়িয়ে থাকতে হতো। মাননীয় সভাপতি, 21 শতাব্দীর একটি বড় অভিশাপ যেখানে মাদকাসক্ত, সেখানে মহামারী ন্যায় মাদক দ্রব্যের ব্যবহার সম্প্রসারিত হচ্ছে প্রতিনিয়ত বোধ হচ্ছে আমাদের যুব সমাজ। আর এই যুব সমাজকে মাদক দ্রব্যের করার গ্রাস থেকে সরিয়ে আনতে পরিবারের ভূমিকাই মুখ্য। আজকের বিতর্কের বিষয়টিকে যখন আমি হাতে পেয়েছি ঠিক তখনই আমার মনে দুটি প্রশ্ন জেগেছে। প্রশ্ন 1, মাদক কেন গ্রহণ করা হচ্ছে? প্রশ্ন 2, কখন গ্রহণ করা হচ্ছে? আর এই দুটি প্রশ্নের উত্তর যখন আমি খুঁজে বের করেছি ঠিক তখনই দেখা গেছে পরিবারের অসচেতনতার কারণে মাদকাসক্তির প্রধান কারণ। যেখানে মাদক প্রায় মাননীয় সভাপতি কোনো সাজানো ঘটনা নয়, বাস্তব ঘটনা। রিফাত, আমারই বন্ধু, প্রাণ চালচনা করে এই ছেলেটি হঠাৎ কেন জানি গোমরা হয়ে যায়। পিতামাতার বিবাহ বিচ্ছেদের বিষয়টি সে কোনোভাবেই মেনে নিতে পারেনি, মেনে নিতে না পেরে মাদকাসক্ত হয়েছে। মাননীয় সভাপতি, আমি যখন তার এইসব ব্যাপারে জানতে চাইলাম তখন আমাকে সে উত্তর দিয়ে বলে, শিফা, আমি যখন ঘুমের ওষুধ খাই না আমার তখন খুব ভালো লাগে। আমি না আমার বাবা মার ঝগড়াঝাটি শুনতে পাই না, আমি না শান্তিতে ঘুমাতে পারি। বন্ধু আমাকে এটিও বলেছিল আমি যখন দেয়ালে আঘাত করি তখন আমার হাত দুলে না, দেয়াল কি দুলে যায়। মাননীয় সভাপতি, এক্ষেত্রে লক্ষ্য করুন, যে ভালোবাসা তার পিতামাতার কাছ থেকে পাওয়ার কথা ছিল সেই ভালোবাসা পাচ্ছে নাকি সে মাদকের কাছ থেকে। যে ভালোবাসা পাওয়ার কথা ছিল তার বাবার কাছ থেকে সেই ভালোবাসা পাচ্ছে সে ঘুমের ঔষধ থেকে। এই ক্ষেত্রে যদি মাদকাসক্তির প্রধান কারণ হয় তাহলে কেন সচেতন পরিবারের একজন সদস্য হয় আমার প্রতিপক্ষ বলের প্রথম বক্তা যে বক্তব্য দিলেন আমার মনে হচ্ছে তাহলে সচেতন পরিবারের সদস্য হয়ে তারা কেন মাদকাসক্ত হচ্ছে না? প্রশ্নটা রয়ে গেল আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আমাদের দেশে 24.5% ছেলেমেয়ে রয়েছে যারা ইচ্ছার বশে পড়ে মাদক গ্রহণ করছে। আর এখন তাদের কথা হচ্ছে তারা হচ্ছে এক্সেপশনাল, আর আমরা সকলে জানি এক্সেপশনাল ইজ নেভার বিকল নর্মাল। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আপনি বা আমি এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ কোনো না কোনো পরিবারের সন্তান। হ্যাঁ মাননীয় মডারেটর, পরিবার, যে পরিবার থেকে একটি সন্তান সামাজিক নৈতিক মূল্যবোধ শেখে, কিন্তু আজকে এই সন্তানরা পরিবার থেকে সেই সামাজিক নৈতিক মূল্যবোধের শিক্ষা পাচ্ছে কি? মাননীয় মডারেটর, আমরা এমনই এক সমাজে বাস করছি যে সমাজে ধর্ষিত হলে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ না করে কথা তুলে হয় ধর্ষিতার পোশাক তুলে আন্দোলন করা হয় ধর্ষকের মুক্তির জন্য। যে সমাজের বাবার কাছে মেয়ে নিরাপদ নাই, ভাইয়ের কাছে বোন নাই, চাচার কাছে ভাইজিরা। মাননীয় সভাপতি, যদি পরিবার থেকে একটি সন্তান নৈতিক মূল্যবোধের শিক্ষা পায় তাহলে কখনোই মাদকাসক্ত হবে না। তাহলে প্রতিপক্ষ বন্ধু কি দাঁড়ায়? মাদকাসক্ত নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকাই মুখ্য। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা কিছু প্রশ্ন করে দিয়েছিলেন আমার দলের বিপক্ষ বন্ধুদের কাছে, কিন্তু তারা একটি প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে গেলেন। মাননীয় সভাপতি, কেন তারা এড়িয়ে গেলেন? মাননীয় সভাপতি, প্রশ্নটি রয়ে গেল তাদের কাছে। মাননীয় সভাপতি, আলোচিত সমালোচিত সেই মেয়ে ঐশী, যদি তার দিকটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ঐশী নৈতিক অবক্ষয় কঠোর ঘটেছে যখন সে তার। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা জান্নাতুন নিসা শিফাকে। এই পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য ডেকে নিচ্ছি
বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মোসাম্মদ রেণুকা আক্তার লাইজু। শুনতে পাচ্ছ রেণুকা? জি স্যার, শুনতে পাচ্ছি। তুমি শুরু করতে পারো। ধন্যবাদ মাননীয় মডারেটর। প্রথমেই আমি আমার বক্তব্য শুরু করছি কিছু হৃদয় বিতরক ঘটনার উদাহরণ দিয়ে। নেত্রকোনার এক শিশুকে তার ভাই মাদকের জন্য কুপিয়ে হত্যা করে। কিশোরগঞ্জের এক লোক তার গর্ভবতী স্ত্রীকে মাদকের 2500 টাকার জন্য পেটে লাথি মেরে হত্যা করে। তথ্যসূত্র বিবিসি নিউজ 20 জুলাই 2018। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমার দলের প্রতিপক্ষ বন্ধুরা বারবার করে দাবি করে যাচ্ছে যে মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকায় মুখ্য। কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স রিপোর্ট 2019 অনুযায়ী দেখা যায় 79% মাদকাসক্তি যুবক তাদের স্ত্রী সন্তানের উপর নির্যাতন করে যাচ্ছে। যেখানে 79% মাদকাসক্তি যুবক তাদের স্ত্রী সন্তানের উপর নির্যাতন করে যাচ্ছে, তাদের পরিবারের সদস্যের কোনো নিরাপত্তা নেই, সেইখানে মাদকাসক্তি ব্যক্তিদের সেই পরিবার দ্বারা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? এখানে তো পরিবারের কোনো নিরাপত্তা নেই। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুরা প্রথম বক্তা বলে গেছে যে মা বাবার অসচেতনার কারণে মাদকাসক্তি হচ্ছে। এখানে যদি মা বাবার অসচেতনার কারণে মাদকাসক্তি হয়, তাহলে সেই অসচেতন মা বাবার দ্বারা কিভাবে সেই মাদকাসক্তি যুবক বা যুবতী নিয়ন্ত্রণ করা সম্ভব? মাননীয় মডারেটর, একটি পরিবারে দুইটি সন্তান, একটি হচ্ছে ডাক্তার, অন্যটি হচ্ছে মাদকাসক্ত। যদি পরিবার দ্বারা মাদকাসক্তি নিয়ন্ত্রণ করা সম্ভব হতো, তাহলে দুইটি সন্তানই কেন ডাক্তার হচ্ছে না? মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা মাদকাসক্তির সুনির্দিষ্ট সংজ্ঞায়ন করে গেছেন, সে সম্পর্কে আমি কিছু বলতে চাই। আমাদের মস্তিষ্কে অ্যাকুমুলেস নামক এক ধরনের অংশ রয়েছে, যেখানে ভালো লাগা জৈবিক বিক্রিয়া বা পেজের পাথরে সংঘটিত হয়, যার অন্যতম কাজ হলো যা কিছু ভালো লাগে সেটাকে আরেকটু ভালোবাসতে শেখানো। যেমন ধরুন, কারো প্রিয় খাবার হচ্ছে বার্গার, সে যদি একবার বার্গার খায়, ফলে তার মস্তিষ্কের নিউক্লিয়াস অ্যাকুমুলেস থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, যার নাম ডোপামিন। উক্ত ডোপামিনকে উজ্জীবিত করে মস্তিষ্কে ডেল্টা ফসফেটকে, আর ডেল্টা ফসফেট একবার উদ্দীপনা হয়ে গেলেই যদি কেউ তার প্রিয় খাবারটি গ্রহণ করে, ফলে সেটি শেষ করতে না করতেই সে আরেকবার খাওয়ার সম্ভাবনা থাকে। আর এই ঘটনাটি নিউরোবায়োলজিতে বলা হয় পজিটিভ রিইনফোর্সমেন্ট। একইভাবে মাদকাসক্ত ব্যক্তি মাদকদ্রব্য গ্রহণের ফলে তার মাদকের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে, কারণ একজন প্রিয় খাবার গ্রহণের ফল যে পরিমাণ ডোপামিন নিঃসরণ হচ্ছে, তার থেকে 10,337% বেশি ডোপামিন নিঃসৃত হচ্ছে কেউ যদি মাদকদ্রব্য গ্রহণ করে। আর এই তথ্যসূত্র জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। মাননীয় মডারেটর, দেখুন, আমাদের ডেল্টা ফসফেট সাধারণত উদ্দীপনার ফলে আমরা মাদকদ্রব্য একবার শেষ করতে না করতে আরেকবার পেয়ে যাচ্ছে তরুণ সমাজটা। আর এটি হচ্ছে মাদকের সহজতার কারণে। আর আমাদের এই সহজতা নিয়ন্ত্রণ করতে হবে। সেই সম্পর্কে জনাব বেনজির আহমেদ স্যার রেবের মহাপরিচালক থাকা অবস্থায় বলেন যে বাংলাদেশের মাদক ব্যবসায় 10 মিলিয়ন টাকা রয়েছে, যা নিয়ন্ত্রণ করতে পারলে মাদকের সহজতা নিয়ন্ত্রণ করা সম্ভব। তথ্যসূত্র ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাদক নিয়ন্ত্রণ সেমিনার ও আলোচনা সভা। এই থেকে বোঝা যায় আমাদের মাদকদ্রব্যকে নিয়ন্ত্রণ করতে প্রথমে মাদকাসক্তি নিয়ন্ত্রণ করতে প্রথমে আমাদের মাদকের সচেতনতা নিয়ন্ত্রণ করতে হবে। আর এটি কখনোই পরিবার দ্বারা সম্ভব নয়, পরিবার দ্বারা এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। আর এর বাস্তব উদাহরণ হলো আমাদের বর্তমান করোনা পরিস্থিতি, যার ভয়াবহতার মধ্যে আমরা রয়েছি। আর যার প্রতিরোধ হিসেবে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরিধান, যা আমাদের সরকারের সদিচ্ছা প্রশাসনিক দক্ষতার মাধ্যমে আমরা সর্বস্তরের জনগণ তা পরিধান করতে বাধ্য হয়েছি। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব পালন করছি। সেই একই তাকে আমি বলতে চাই যে মাদকাসক্তি নিয়ন্ত্রণে, মাদকের সহজতা নিয়ন্ত্রণে প্রশাসনের দক্ষতা, প্রশাসনের কঠোর নজরদারি এবং এই প্রশাসনকে নিয়ন্ত্রণ করবে সরকারের সদিচ্ছা ও সহযোগিতা। তাই মাননীয় মডারেটর, যদি থাকে সরকারের সদিচ্ছা, প্রশাসনের দক্ষতা বিদ্যমান, তবে হবে মাদক নিয়ন্ত্রণ ব্যবহার গড়ে উঠবে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ, মাদক মুক্ত বেঁচে যাবে লক্ষ তরুণের প্রাণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা রেণুকা আক্তার লাইজুকে। স্থাপনের জন্য আমি ডেকেছি। কি শোনার কথা, কি শুনছি! স্বাধীনতার 49টি বছর পেরিয়ে গেছে, অথচ আজও আমরা মাদকাসক্তি নিয়ন্ত্রণ করার কথা ভাবছি, যার জন্য দায়ী পরিবারের অসচেতনতা। ধন্যবাদ মাননীয় মডারেটর, সেই সাথে যারা শুনছেন। বিতর্ক চলছে, প্রস্তাবনা মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকাই মুখ্য পক্ষে বলছে। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলে সরকারের সদিচ্ছা ও প্রশাসনের দক্ষতায় মাদকাসক্তি নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করছে। বিজ্ঞ প্রতিপক্ষ আপনার দুটি ক্ষেত্রের ভূমিকা দেখে গেলেন, কিন্তু প্রতিপক্ষ দুটি কারণ কখনোই একত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে না। আর প্রতিপক্ষ
এই দুটি ভূমিকার কোনো প্রয়োজনই হবে না যদি পরিবার শুরু থেকেই একটি শিশুকে সুষ্ঠুভাবে বিকশিত করে তুলতে পারে। মাননীয় মডারেটর, 2016 সালের কথা বলছি। সুমন পরিবারের অলক্ষ্যে মাদকাসক্ত হয়ে পড়ে। জানাজানি হলে পরিবার থেকে তাকে পুনর্বাসনের জন্য পাঠানো হয়, কিন্তু চিকিৎসা শেষ হওয়ার পূর্বেই সে দেশে ফিরে আসে। এর 3 দিন পরে বাবার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবার গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে সে। আশ্চর্য, সন্তানের হাতে পিতা খুন, কিন্তু কেন প্রতিপক্ষ? মাননীয় মডারেটর, এক গবেষণায় দেখা যায় অধিকাংশ মাদকাসক্ত ব্যক্তিই জানতো না মাদকের ক্ষতিকর দিকগুলো। বন্ধুদের প্রলোভনে কৌতূহলের বশবর্তী হয়ে একবার দুবার আর পরবর্তীতে তা অভ্যাস তথা চরম আসক্তিতে পরিণত হয়ে ওঠে তাদের। কিন্তু প্রতিপক্ষ পরিবার থেকে যদি তাদের জানানো হতো সর্বনাশা মরণের সাথে ক্ষতি করে এই দিকগুলো, তাহলে ওই ব্যক্তির দ্বারা মাদকের প্রতি আসক্ত হওয়া আদৌ সম্ভব হতো কি? প্রশ্ন রইল প্রতিপক্ষ, আশা করি উত্তর দিয়ে যাবেন। আর এভাবেই শুধু সুমন নয়, ঐশী থেকে সুমন, সুমন থেকে আব্দুল সালাম সকলেই মাদকের ভয়াল থাবায় বিপন্ন। আর এর থেকে পরিত্রাণের জন্য সর্বপ্রথমেই পরিবারকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আর এই সোচ্চার ভূমিকাই হচ্ছে মুখ্য ভূমিকা। মাননীয় মডারেটর, আমার সহপাঠী নয়ন। জন্মের সময় মাহারা নয়ন ছোট থেকে বোর্ডিং স্কুলে বড় হয়ে ওঠে। একসময় হতাশা, কষ্ট আর একাকিত্বকে ছাপিয়ে উঠতে মাদকের পথ বেছে নেয় সে। বাবার সঙ্গে যোগাযোগ নেই, নানা জানতে পেরে বাড়িতে নিয়ে আসে। বিজ্ঞপ্তি পক্ষ নয়নকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছিল, কিন্তু সেখান থেকে পালিয়ে আসে সে। পরবর্তীতে সুস্থ চিকিৎসা ও স্নেহময়ী খেলার আদর, ভালোবাসা আর শাসনের বলে নয়ন এখন পুরোপুরি সুস্থ। কিন্তু প্রতিপক্ষ নয়ন যদি ছোট থেকেই পরিবারের সাথে পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষায় বেড়ে উঠতো, তাহলে সৃষ্টি হতো না মাদকাসক্ত নয়নের। আবার সেই পরিবারের চিকিৎসকের পরামর্শে সুষ্ঠু পরিচর্যায় নয়নকে সারিয়ে তোলে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, নয়নের ক্ষেত্রে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র ও চিকিৎসা সেবা সাহায্য থাকার পরেও পরিবারকে প্রধান তথা মুখ্য ভূমিকা পালন করতে হয়েছে। এরপরেও কি আপনারা বলবেন মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকাই মুখ্য নয়? উত্তরটি দিয়ে যাবে প্রতিপক্ষ। মাননীয় মডারেটর, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন করে দেশে মাদকের চোরাচালান বন্ধ করা হয়তো সম্ভব, কিন্তু কোনো আইনে মাদকের সেবন তথা মাদকাসক্তি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত পরিবার এ ব্যাপারে সচেতন হবে। বিজ্ঞপ্তি পক্ষ, যেখানে আইনমন্ত্রী নিজেই মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারকে প্রাধান্য দিচ্ছেন, সেখানে আপনি আমি পরিবারকে তুচ্ছ করে রাজনৈতিক সদিচ্ছা দ্বারা মাদকাসক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করাটা হবে আর এই কাউন্সিল মোমের পাতা ভোগ করে আকাশ ওড়ার স্বপ্নের মতোই অলিক অবস্থা। মাননীয় মডারেটর, এবার আমার প্রতিপক্ষের বক্তারা বলবেন আমি তাদের দেখার উপস্থিতি নিন্দাই করেছি, কিন্তু না প্রতিপক্ষ, মাদকাসক্তি নিয়ন্ত্রণে মাদকাসক্তি নিয়ন্ত্রণে আইন এবং সমাজের ভূমিকা রয়েছে, কিন্তু তা কখনোই পরিবারের ভূমিকার ঊর্ধ্বে নয়। মাননীয় মডারেটর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিতরণ করা এক লিফলেটে মাদকাসক্তির কারণ হিসেবে সর্বপ্রথমেই মাদকাসক্ত সঙ্গী সাথীদের প্রভাবকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি পক্ষ, সন্তান কোন ধরনের সঙ্গী সাথীদের সাথে চলাফেরা করে সেটা দেখার দায়িত্ব আইন, যুব সংগঠন কিংবা মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের আগে পরিবারের উপরই বর্তায়। তাই যদি পরিবারই হয় মাদকাসক্তির কারণ, তবে পরিবার কি পারে না মাদকাসক্তি নিয়ন্ত্রণ করতে? প্রশ্ন রইল প্রতিপক্ষ, আশা করি উত্তর দেবেন। মাননীয় মডারেটর, আজকাল যৌথ পরিবার ভাঙনের ফলে সৃষ্ট একক বা অনুপরিবারে মা বাবা উভয়ই যখন কর্মজীবী, তখন সন্তান বড় হয় ডে কেয়ার কিংবা কাজের বুয়ার কাছে। আপনভাবে বেড়ে ওঠা শিশু আকাশ সংস্কৃতির কুপ্রভাব নিজের মধ্যে লালন করে হয়ে পড়ে মাদকাসক্ত। কিন্তু যৌথ পরিবারে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় বেড়ে ওঠা শিশু কখনোই এই আচরণ করতে পারে না। প্রতিপক্ষ, এখানে পরিবারের ভূমিকা কি প্রত্যক্ষ নয়? তাই প্রতিপক্ষ, আমি আবারও বলছি মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকাই মুখ্য। প্রতিপক্ষ, আপনার ও আমার জন্য দেখানো মাদকাসক্তির কারণগুলোর প্রায় সবগুলোই যখন পরিবার দ্বারা দূর করে মাদকাসক্তি নিয়ন্ত্রণ করা সম্ভব, তখন আপনি কি করে বলছেন মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকাই মুখ্য নয়? উত্তর দিয়ে যাবেন প্রতিপক্ষ। প্রতিপক্ষ, খালি চোখ দিয়ে তাকিয়ে এক গ্লাস পানি শুধু পানি দেখবেন, কিন্তু মাইক্রোস্কোপের ভিতর দিয়ে তাকান, দেখবেন কত জীবাণু সেখানে কিলবিল করছে। ঠিক তেমনি মাদকাসক্তি নিয়ন্ত্রণে আপনারা যেখানে পরিবারের মুখ্য ভূমিকাকে দেখতে পাচ্ছেন না, আর তা যদি বৃহত্তর অর্থে বিবেচনা করেন, তাহলে আপনাকে বলতেই হবে রণে বনে জলে জঙ্গলে যেখানেই মাদকাসক্তি নিয়ন্ত্রণ করিতে চাইবে, পরিবার কি প্রয়োজন করিবে? পরিবারই মুখ্য ভূমিকা পালন করিবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আঞ্জুমান আরা কাবিলাকে বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য আমি ডেকে নিচ্ছি বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ আকিবুর রহমানকে। আকিবুর রহমান, তুমি শুনতে পাচ্ছ আমাকে? উক্ত বিষয়টি সম্পর্কে সহমত হয়েছেন আমাদের প্রতিপক্ষ বন্ধুরা, যে মাদকাসক্তির কবলে পড়ে তারা মানুষের আক্রমণ করে ফেলছে, তাদের পরিবারকে। মাননীয় মডারেটর, এখানে লক্ষ্য করুন, যদি আমরা মাদকাসক্তিকে কমিয়ে ফেলি, তাহলে আমাদের মাদকাসক্তিকে কমানোর জন্য সর্বপ্রথম প্রয়োজন পড়বে মাদক দ্রব্যকে কমানোর জন্য। এবং যদি আমরা মাদক দ্রব্যকে কমাতে পারি, তাহলে আমাদের তরুণ সমাজ আর মাদক দ্রব্যকে খুঁজে পাবে না, এবং মাদক দ্রব্যকে খুঁজে না পেলে মাদক দ্রব্য গ্রহণও করতে পারবে না, আর মাদক দ্রব্য তারা গ্রহণ না করতে
মাদকাসক্ত হয়ে উঠতে পারবে না। তাই মাননীয় মডারেটর বলতে যে আমাদেরকে মাদকাসক্তি নিয়ন্ত্রণের জন্য সর্বপ্রথম মাদকের সহজলভ্যতা তথা মাদক দ্রব্যকে কমাতে হবে এবং উক্ত মাদক দ্রব্যকে কমাবে প্রশাসনের সঠিক নজরদারি এবং প্রশাসনকে নিয়ন্ত্রণের জন্য অবশ্যই প্রয়োজন সরকার। মাননীয় মডারেটর, এখানে আমার প্রতিপক্ষ বন্ধুরা বললেন যে দুটি স্ট্যান্ড পয়েন্ট কখনো মুখ্য ভূমিকা পালন করতে পারে না, কিন্তু মাননীয় মডারেটর যখন নিয়ন্ত্রণের সংজ্ঞা আসে, নিয়ন্ত্রণের সংজ্ঞা থেকে বলা যায় যে নিয়ন্ত্রণের জন্য তিনটি মৌলিক কাজ থাকে। এক, মানদণ্ড প্রতিষ্ঠা করা। দুই, ওই মানদণ্ড অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা দেখা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থাকে গ্রহণ করা। অর্থাৎ কোন একটা প্রতিষ্ঠান থাকবে যেই প্রতিষ্ঠান মাঠ কর্মীদেরকে পর্যালোচনা করবে এবং সেই পর্যালোচনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে, এটাই হলো নিয়ন্ত্রণ। অর্থাৎ সরকার প্রশাসনকে নিয়ন্ত্রণ করবে আর প্রশাসন দ্বারা মাদক দ্রব্যকে নিয়ন্ত্রণ করা হবে, যার ফলে মাদক শক্তি নিয়ন্ত্রণ হবে। মাননীয় এর প্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 মে 2018 আন্তর্জাতিক সমাজ সূত্র 11 প্রতিষ্ঠা বার্ষিকীতে বলেন যে আমাদেরকে মাদক শক্তি নিয়ন্ত্রণ করতে হবে, এই জন্য র্যাবকে কঠোর নির্দেশ দেন এবং র্যাবকে 3টি অতিরিক্ত ব্যাটালিয়ন যুক্ত করেন এবং পরবর্তীতে এর প্রেক্ষিতে 14 নভেম্বর আমাদের জাতীয় সংসদে একটি নতুন আইন পাস করা হয়, যেখানে বলা হয়েছে 400 নতুন মাদক দ্রব্য, অর্থাৎ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইয়াবা পরিবহন, বিপণন এবং উৎপাদন করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি বিধান রাখা হয় আমাদের যাবজ্জীবন কারাদণ্ড। এবং যারা গ্রহণ করবে, লক্ষ্য করুন আমি মডারেটর, যারা গ্রহণ করবে তাদের জন্য ডোপ টেস্টের প্রতিবেদনের মধ্যে 5 থেকে 6 বছরের রিহ্যাবিলিটেশনের কথা বলা হয়েছে। এখানে 5 থেকে 6 বছরের রিহ্যাবিলিটেশন এবং কারাদণ্ডের কথা বলা হয়। মাননীয় মডারেটর, যদি পরিবারই বর্তমানে মাদক শক্তিকে নিয়ন্ত্রণ করতে, তাহলে আমাদের সরকার ডোপ টেস্টের প্রতিবেদনের মধ্যে কেন 5 থেকে 6 বছরের রিহ্যাবিলিটেশনে পাঠাবো, কেন তাদেরকে পরিবারের ফেরত দিল না মাদক শক্তিকে প্রচার করার জন্য? মাননীয় মডারেটর, এর উক্ত আইনের প্রেক্ষিতে পরবর্তীতে আমাদের প্রশাসন 81,000 মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় এবং 600 মাদক পৃষ্ঠপোষকতা আইনের বিরুদ্ধে মামলা দায়ের করতে সক্ষম হয়। 20,000 মাদক সেবীকে নির্বাসনে পাঠানো হয় এবং 466 জন মাদক পৃষ্ঠপোষকতাকারী বন্দুকযুদ্ধে নিহত হয় এবং উক্ত চোরাচালানে নিয়োজিত 67 জন প্রশাসনিক কর্মকর্তা সহ আমাদের এখানে গ্রেফতার করা হয় এবং এর ফলে 1 মিলিয়ন কোটি টাকার সমমূল্যে মাদক ব্যবসাকে নষ্ট করা হয়। তথ্যসূত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজনীতি বিভাগ। মাননীয় মডারেটর, এখান থেকে লক্ষ্য করুন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মতে বাংলাদেশে মাদক নিরাময় কেন্দ্র সংখ্যা 322টি এবং সরকারি মাদক নিরাময় কেন্দ্র সংখ্যা 4টি, অর্থাৎ মোট 326টি, যেখানে বর্তমানে ভর্তি আছে প্রায় 36 লক্ষ মাদকাসক্ত ব্যক্তি। মাননীয় মডারেটর, প্রশ্ন করতে প্রতিপক্ষ বন্ধুদের কাছে, যদি পরিবারই পারে মাদকাসক্তি নিয়ন্ত্রণ করতে, তাহলে কেন 36 লক্ষ মাদকাসক্তি ব্যক্তি আছে আমাদের পরিবারে না থেকে রিহ্যাবিলিটেশন সেন্টার করতে আছে? আশা করি আমাদের প্রতিপক্ষ বন্ধুরা আমাদের দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বলছে বারবারই যে পরিবার পারে আমাদের মাদকাসক্তি নিয়ন্ত্রণ করতে, কিন্তু পরিবার একসাথে কিভাবে পারে সেই কথাটা তারা বলে যাচ্ছেন না। মাননীয় মডারেটর, এই যে অনেক কথা যাবো বলে কিন্তু উচিত কথাটি বলে মনে হয়। মাননীয় মডারেটর, আমাদের প্রতিপক্ষ বন্ধুরা একটা এক্সাম্পল দিয়ে গেছেন, যেখানে তারা বলেছেন যে ঘুমের ওষুধে একজন ভালো ফিল হচ্ছে এবং যার কারণে পরিবার সংখ্যা কমছে। বলছি মাদক দ্রব্য কি আগে সেই জিনিসটা আপনারা জানুন, তারপরে বিকল্প আসুন। ঘুমের ওষুধ কখন মাদক করতে পারে না? মাননীয় মডারেটর, আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বলে গেলেন যে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বলে দিলেন যে প্রশাসন কিভাবে বাস্তবায়ন করতে পারে, কেননা পরিবারই আমাদের হচ্ছে মাদক শক্তির কারণ হচ্ছে এবং এই পরিবারই নিয়ন্ত্রণ করতে পারবে। মাননীয় মডারেটর, আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি 20,000 মাদক সেবীকে রিহ্যাবিলিটেশনে পাঠানো হয়েছে এবং প্রশাসন থেকে প্রায় 64 লক্ষ মাদকাসক্ত ব্যক্তি রিহ্যাবিলিটেশনে আছে, যারা কিনা মাদকাসক্তি থেকে প্রতিরোধ করার চেষ্টা করছে নিজেদেরকে। কিন্তু পরিবার এখানে এমন কোনো ভূমিকা আমাদের পালন করে দেখাতে পারেনি যে তারা কতজনকে মাদকাসক্তি থেকে প্রতিরোধ করবে। মাননীয় মডারেটর, যদি পরিবার আমাদের মাদকাসক্তি থেকে প্রতিরোধই করতে পারতো, তাহলে 64 লক্ষ ব্যক্তি কেন রিহ্যাবিলিটেশনে আসে? আশা করি আমাদের বন্ধুরা আমাদের সবাই বুঝিয়ে দিবে। মাননীয় মডারেটর, আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বলছেন যে বন্ধুত্বের প্রলোভনে পড়ে তারা মাদকাসক্ত হচ্ছে। আচ্ছা মাননীয় মডারেটর, যদি আমাদের মাদকই না থাকে সমাজের মধ্যে, তাহলে বন্ধুত্বের প্রলোভনে পড়ে কিভাবে তারা মাদকাসক্ত হবে? তাই আমরা দাবি করছি আমাদের মাদককে নিয়ন্ত্রণ করতে হবে মাদকাসক্তি থেকে বাঁচার জন্য এবং মাদক নির্মূলের জন্য প্রয়োজন প্রশাসনের কঠোর নজরদারি, প্রশাসনের দক্ষতা এবং সরকারি সচেতনতা শেষ। ধন্যবাদ দুই দলের বিতর্কিতদের বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্বে আমাদের রয়েছে যুক্তি খণ্ডন পর্ব। যুক্তি খণ্ডনের জন্য আমি প্রথমেই ডেকে নিচ্ছি পক্ষ দলের দলনেতা আঞ্জুমান আরা নাবিলা। নাবিলা, শুনতে পাচ্ছ আমাকে? আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, তুমি শুরু করো। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, ঘুমন্ত ব্যক্তিকে
জাগানো সম্ভব, কিন্তু আমার প্রতিপক্ষ বন্ধুরা তো জেগে জেগে ঘুমিয়ে থাকার অভিনয় করছে, তাই তাদের জাগানো আমাদের পক্ষে দুষ্কর। কিন্তু মাননীয় মডারেটর, আপনি আমি উপস্থিত শুধু অবস্থায়। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলে মাদকই না, যদি সমাজে মাদকই না থাকে তাহলে কিভাবে ব্যক্তি মাদকাসক্ত হবে? বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি কিন্তু মাদক নির্মূলের কথা বলে গেছেন, কিন্তু আজকে বিতর্কের বিষয়টির দিকে লক্ষ্য করেন প্রতিপক্ষ, এখানে মাদক নির্মূলের কথা বলা হয়নি, মাদক নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, যার দ্বারা এটা পরিষ্কার সমাজে মাদক থাকলেও সেই মাদকের ব্যাপকতাটা তেমন ভাবে থাকবে না, অর্থাৎ মাদকাসক্তিকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে, এখানে মাদক নির্মূলের কথা বলা হয়নি। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন মাদক নিয়ন্ত্রণের জন্য 3টি ক্ষেত্র প্রয়োজন। বিজ্ঞ প্রতিপক্ষ, নিয়ন্ত্রণের জন্য 3টি ক্ষেত্র প্রয়োজন হলেও প্রতিপক্ষ 3টি ক্ষেত্রে কিন্তু প্রধান না প্রতিপক্ষ। লক্ষ্য করুন, একটি বিদ্যালয়ে 100 জন শিক্ষক থাকলেও তাদের সবাই কিন্তু প্রধান শিক্ষক নয়, প্রধান শিক্ষক কিন্তু একজনই হন প্রতিপক্ষ। ঠিক তেমনি মাদকাসক্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেকের ভূমিকা থাকলেও তারা সবাই কিন্তু প্রতিপক্ষ প্রধান ভূমিকা, অর্থাৎ মুখ্য ভূমিকা পালন করছে না, এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে পরিবার। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের তৃতীয় বক্তা বারবারই পুনর্বাসন কেন্দ্রের কথা বলে গেলেন। মাননীয় মডারেটর, তাই আমি বলছি, গত বছর কুষ্টিয়ার মিরপুরে সমর্পণ মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়, এটা গেল একেবারে হত্যা করার কথা। এভাবে প্রত্যেকটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে তিলে তিলে কষ্ট অত্যাচার করা হয় মাদকাসক্তদের, যার ফলে মাদকাসক্তরা পালিয়ে যেতে বাধ্য হয়। তাই প্রতিপক্ষ, কানে শোনা যেখান থেকে শেষ, কান থেকে শোনা যাবে সেখান থেকে শুরু। ঠিক তেমনি আপনাদের যেখানে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র, রাজনৈতিক সদিচ্ছা এবং আইনের কঠোর প্রয়োগ এবং নৈতিক মূল্যবোধ, এই 4টি মুখ্য কারণ, একটি না হয় আপনাদের 4টি মুখ্য কারণের ভূমিকা যেখান থেকে শেষ, ঠিক তেমনি সেখান থেকে পরিবারের ভূমিকাটাই শুরু প্রতিপক্ষ। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে এক পরিবারের 2 সন্তান, একজন ডাক্তার, একজন মাদকাসক্ত হওয়ার কারণ কি? বিজ্ঞ প্রতিপক্ষ, এ সকল বিচ্ছিন্ন ঘটনা দিয়ে প্রতিপক্ষ বিতর্ক করেছে না, আপনারা যুক্তি প্রমাণ সহ দেখিয়ে যাবেন যুক্তি খনন করবে কিভাবে তারা একজন ডাক্তার এবং একজন মাদকাসক্ত হয়ে গেল। মাননীয় মডারেটর, দ্বিতীয় বক্তা বোঝাতে চাইলেন যে মাদক গ্রহণ করতে মাদকাসক্ত হচ্ছে, কিন্তু প্রতিপক্ষ সে মাদক গ্রহণ করবে কিভাবে যদি শুরু থেকেই তার পরিবার তার ব্যাপারে সচেতন থাকে? বিজ্ঞ প্রতিপক্ষ, পরিবারই যদি সচেতন থাকতো শুরু থেকে তার ব্যাপারে, তাহলে মাদকাসক্ত সংশ্লিষ্ট ব্যক্তিটি কখনোই মাদকাসক্ত হতে পারত না। তাই মাননীয় মডারেটর, আমি আবারও বলছি, মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা মুখ্য এবং মুখ্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। দলের দলনেতা নামিলাকে এ পর্যায়ে যুক্তি খণ্ডনের জন্য ডেকে দিচ্ছি বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ আতিকুর রহমান। আতিকুর রহমান, তুমি তোমার যুক্তি খণ্ডন শুরু করতে পারো। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবারও কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুদের শেষ কথাটিকে দিয়ে শুরু করতে চাই। তারা বলে গেল যে মাদক গ্রহণ করবেই বা কিভাবে যদি আমাদের পরিবার সচেতন থাকে। মাননীয় মডারেটর, এখানে বলতে চাই পরিবার কিন্তু এখনো সচেতন, অনেক পরিবারই সচেতন, তবুও তাদের সন্তানেরা মাদক গ্রহণ করছে। কিন্তু সেই জায়গায় যদি মাদক দ্রব্যই না থাকে তাহলে তো তারা মাদক গ্রহণই করতে পারবে না। এখানে সচেতনতার প্রয়োজন হচ্ছে মাদক দ্রব্যকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তাই তো তাদের কথাটি সম্পর্কে আমার বলতে চাই যে আসলে আমাদের প্রতিপক্ষ বন্ধুদের অবস্থাটা বর্তমানে এমন যে ভাইয়ের বাবা অন্ধ, চোখ থাকলেও অন্ধ। মাননীয় মডারেটর, প্রধান শিক্ষক কিন্তু একজনই থাকে এবং সরকারি শিক্ষক অনেকজন থাকে। হ্যাঁ মাননীয় মডারেটর, আমরা বলছি প্রধান শিক্ষক একজন, কিন্তু এখানে প্রধান শিক্ষক কিন্তু সরকার এবং প্রশাসন, পরিবার, ধর্মীয় অনুশাসন সবকিছুই বাকি সহকারী শিক্ষক। মাননীয় মডারেটর, তারা বলে গেলেন আমরা নাকি বিচ্ছিন্ন করে যার কথা হিসেবে তাদের বন্ধু নয় এবং তাদের ঘুমের সাথে সেটা কিন্তু একটা এক্সাম্পল ছিল। এক্সাম্পল কখনো সেটা আমার মনে হয় বন্ধুরা বলেছিলেন যে স্টুডেন্টের কথা বলা ইতি হবে এদের মধ্যে কোনো দরকার নেই তুমি স্ক্রিপ্ট হবে কেননা সেটা এদের তো স্ক্রিপ্টের কিছু না এরা মানে তারা সচেতন থাকা সত্ত্বেও বর্তমানে আমাদের বাড়ছে। সেই জায়গায় আমরা যখন দেখছি যে সরকারের কঠোর নজরদারির ফলে নজরদারির ফলে আমরা অলরেডি মানুষের রোধ করতে সম্ভব হয়েছে এবং আমরা প্রায় 1 মিলিয়ন কোটি টাকার মাদক ব্যবসাকে ধ্বংস করতে সম্ভব হয়েছে। মাননীয় তারা দাবি করেছেন যে আমাদের বিলম্বের বিষয় মাদকাসক্তি নির্মূল করা ভালো হয় না ওরা যেতে না তারপর দিতে তাইলে এটা পাচ্ছে মাদকাসক্তি নিয়ন্ত্রণ করা। আমরা বলবো যে মাদকাসক্তিকে নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন মাদক নির্মূল করা। কারণ যদি আমরা মাদককে নির্মূল করতে পারি তাহলে আমরা মাদকাসক্তিকে নির্মূল করতে পারবো এবং মাদক নির্মূলের জন্য প্রয়োজন প্রশাসনিক দক্ষতা এবং সরকারের সঠিক নিয়ন্ত্রণ। এর মাধ্যমে আমরা মাদকাসক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবো। এর সুনির্দিষ্ট এক্সাম্পল সিল লাইক লিসেন এই বলে আমি আমার দে কি বলে স্যার আপনি কত বলবেন দুই দলের বিধান পক্ষে এখানে থাকবে না কোনো ক্ষোভ
আপনি শুধু যুক্তি ধৈর্য সহকারে উত্তেজিত না হয়ে তর্কের যুক্তি উপস্থাপন করবেন। আজকে আমি একটু গত কয়েকদিন আমার সকল বিদ্যার্থীকে দেখলাম সেই বিষয়গুলো অনেকটাই মেনে বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছে। আজকে ভিন্নতা দেখতে পেলাম বিদ্যার্থীদের মধ্যে কখনো অতিরিক্ত উত্তেজিত কিনা আমি জানি না, বিচারক দল এই বিষয়গুলো দেখবেন। আমরা আমাদের যদি প্রতিষ্ঠান প্রধানের কোনো অনুভূতি আমরা জানতে পারিনি, বিচারক মণ্ডলী বিচার কার্য সম্পন্ন হওয়ার যদি আমরা করে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান কি আছে? শুধু কালেক্টরের স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠান প্রধান কি আছে? জি স্যার, স্যার আছি, কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে মাঠে আসবেন। আচ্ছা, এই মুহূর্তে উপস্থিত নাই। আচ্ছা, পূর্বখালী কালেক্টরের স্কুলের প্রতিষ্ঠান প্রধান স্যার কি আছে? জি স্যার, আছে স্যার। স্যার, একদম অতি সংক্ষেপে আজকের এই বিতর্কটা নিয়ে, আমাদের এই আয়োজনটা নিয়ে আমাদের যদি কোনো গঠনমূলক পরামর্শ থাকে যদি একটু দিতে চান আপনার অভিজ্ঞতা থেকে। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছি পাবনার জেলা প্রশাসক মহোদয়কে, যার উদ্যোগে এই অনলাইন বিতর্ক প্রতিযোগিতাটা শুরু হয়েছে। আর তার সাথে সাথে আমি পটুয়াখালী জেলা প্রশাসক মহোদয়কে আমি কৃতজ্ঞতা জানাবো, যেহেতু তিনি আমাদেরকে এই অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি দুই জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাবো এবং তার সাথে সাথে কালেক্টরেট বা আমার জানা মতে এই পর্যন্ত 54টা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এবং সকলকে আমাদের পটুয়াখালীর তরফ থেকে আমি ধন্যবাদ জানাবো। আর আমার একটা প্রস্তাবনা থাকবে, যখন এই অনলাইন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তখন এর সাথে সাথে অন্যান্য বিষয়গুলি, যেমন এখানে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা হতে পারে, সাংস্কৃতিক যেমন দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা হতে পারে, তারপরে কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হতে পারে। ভবিষ্যতে যদি এই ধরনের আরও কোনো প্রতিযোগিতার অংশগ্রহণ করা হয়, আয়োজন করা হয়, তাহলে আমার মনে হয় বিষয়টা আরও সুন্দর হবে এবং আমাদের যে কালেক্টরিয়ামদের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং সকল গভর্নমেন্ট স্কুল কলেজ যারা আছে এখন তাদের আসলে তো ওই ব্যাপারে কিছু এখন বলতে চাই না আমি। কাজেই আমরা তাদের মধ্য থেকে যে অনন্য উচ্চতায় যে আমরা আছি, এই বিষয়টাকে আমরা প্রমাণ করতে পারবো। কাজেই আমি আবারও পাবনা জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানিয়ে, এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে। আপনার কথার সাথে আমি একমত যে আমি গতকাল বলেছিলাম যে আমরা পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে ছোট্ট একটা উদ্যোগ নিয়ে মানে এত বড় আয়োজন করতে পারবো তা ভাবিনি। আমি মনে করছিলাম 10-15টা স্কুল নিয়ে আয়োজন করবো। আমাদের পক্ষ থেকে পাবনা জেলা প্রশাসক মহোদয়কে যখন আমাদের মতামতটা পেশ করলাম, স্যার সেটা সাদরে গ্রহণ করলেন।